স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। মেয়র আসে মেয়র যায়, কিন্তু বদলায় না নগরবাসীর প্রতিদিনের ভোগান্তি। নির্বাচন এলে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরিতে প্রাঞ্জল হয়ে ওঠে নাগরিক সমস্যাগুলো, ভোটের পর সেগুলো স্থান পায় আস্থা করে। এবারও তার ব্যতিক্রম নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই দৃশ্যমান হয়ে উঠছে প্রার্থীদের প্রতিশ্রুতির ডালা। বাসস্থান, পরিবহন বা নিরাপত্তা নিশ্চিত করার মতো প্রতিশ্রুতিগুলো আসছে ঠিকই, কিন্তু বিদ্যমান ব্যবস্থায় একজন মেয়রের হাতে ক্ষমতাই বা কতটুকু। তবুও থেমে নেই প্রতিশ্রুতি। এসব নিয়ে কথা হবে আজকের ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন এবং বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল হাসান বুলবুল। স্বাগত আপনাদের। প্রতি নির্বাচন, শুধু মেয়র নির্বাচনই না, প্রতি নির্বাচনের আগে আমরা অনেক প্রতিশ্রুতি শুনতে পাই, কিন্তু সেগুলোর কতটা বাস্তবায়ন হয় সেটা আলোচনা সাপেক্ষ। তো এই যে জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেন এবং পরে সেটা ভুলে যান, এই ব্যাপারে আমরা কি করতে পারি, যারা আমরা ভোট দিই, যারা নাগরিক? সংবিধান অনুযায়ী একটি দেশের নাগরিক, বিশেষ করে গণতান্ত্রিক দেশে নাগরিক কিন্তু সার্বভৌম, এবং সার্বভৌম যার অস্তিত্ব তার হাতে কিন্তু যথার্থভাবে অনেক ক্ষমতা, কিন্তু বাস্তবে তা নেই। আমরা যে কোনো নির্বাচনের আগেই, সেটা সিটি কর্পোরেশন হোক বা জাতীয় পর্যায়ের নির্বাচন হোক, যারা নির্বাচন প্রার্থী তারা সবসময় কিন্তু প্রতিশ্রুতির ফুলঝুরি ঝরিয়েই কিন্তু জনগণের কাছে যান। কারণ একটা সুন্দর শব্দবন্ধ অভিধা হিসাবে তাদের নামের আগে জুড়ে যায় যে জনপ্রতিনিধি। তো আমাদের সিটি কর্পোরেশনগুলো, যে মেয়র বা কাউন্সিলর, এরা সবাই নির্বাচিত হন। তো এবার নির্বাচনটা কিন্তু বেশ বিলম্বেই হচ্ছে। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন প্রায় 8 বছর মেয়াদ শেষ হওয়ার পরও অনেকদিন ঝুলেছিল। চট্টগ্রামেরটা প্রায় কাছাকাছি সময়, বরং সেটা এগিয়ে এসছে, একটু এগিয়ে আছে আর কি বলা যায় আর কি। তো আমরা অতীতের অভিজ্ঞতা থেকে যা বলতে পারি সেটি হচ্ছে, বাস্তবে আমাদের করণীয় কিছুই না। সেটা জাতীয় পর্যায়ে হোক বা স্থানীয় পর্যায়ে হোক না কেন, সবসময় দেখেছি যে প্রতিশ্রুতির কথা সবাই কিন্তু ভুলে যান। বা আর একটা কথা আছে, শুধু ভুলে যান না, বিশেষভাবে বিবেচ্য একটি বিষয় হলো যে এত প্রতিশ্রুতি দিচ্ছেন, এই প্রতিশ্রুতি পূরণ করবার মতো ক্ষমতা মেয়রের আছে কিনা। যেমন কথাটা আপনি শুরুতেই বলবার চেষ্টা করেছিলেন, কাগজে পত্রে তেমন একটা ক্ষমতা মেয়রের নেই বর্তমানে আর কি। আমরা উন্নত দেশগুলোতে দেখেছি যে নগর কেন্দ্রিক যে প্রশাসন সেটা সিটি কর্পোরেশনের হাতেই থাকে, এবং সেই জন্য আমাদের এখানেও মেয়র হানিফ প্রস্তাব তুলেছিলেন এবং তার সঙ্গে সহমত হয়েছিলেন অনেক নগর বিশেষজ্ঞরা, যে এখানে একটা নগর সরকার দরকার, সিটি গভর্নমেন্ট। এবং রাষ্ট্রের মধ্যেই ছোট একটি রাষ্ট্রের মতো সরকার যেন তৈরি হয়। কারণ এখন যে ক্ষমতাগুলো আছে তা দিয়ে এই প্রতিশ্রুতির সঙ্গে মেলানো যাবে। আমরা এই প্রসঙ্গে আবারও আসবো আপনার কাছে। আমি একটু যাচ্ছি আমেনা মহসিনের কাছে। আমরা দেখেছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল হয়ে গেল। একটা কথা চালু আছে যে উনি হয়তো নির্বাচন নিজেই করতে চাননি, সেজন্যই এরকম একটা ফাঁক রেখেছিলেন, এরকম একটা কথা আছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা এরকম প্রতিবেদন দেখেছি। কিন্তু এখন সেই অর্থে উত্তরে কিন্তু বিএনপির কোনো প্রার্থী নেই। আবার দক্ষিণে আছেন একাধিক। তো নানা রকম সমস্যা। আওয়ামী লীগ ইতিমধ্যে প্রার্থী প্রায় চূড়ান্তই করে ফেলেছে তাদের প্রার্থীতা। তো এদিকে কি বিএনপি একটু পিছিয়ে থাকবে আপনার মনে হয় নির্বাচনী দৌড়ে? দেখুন, এখানে প্রথমেই তো আমরা বলবো যে এক ধরনের একটা কন্ট্রাডিকশন এখানে আমরা লক্ষ্য করছি। কারণ যে ইলেকশনটা, এটা কিন্তু দলীয় ভিত্তিতে হওয়ার কথা ছিল না, কিন্তু বাস্তবে দলীয় ভিত্তিতেই হচ্ছে। বরাবরই তাই হয়, মানে এটা হ্যাঁ, বরাবরই তাই হয়। এবং সেটা প্লাস পয়েন্টস যেমন আছে, আবার মাইনাস পয়েন্টসও আছে। কারণ এটার যে কনসেপ্টটা ছিল, ধারণাটা তো মূল উদ্দেশ্যই ছিল যেন জনগণ থেকে প্রতিনিধি আসে, এবং একটা ধরেন তৃণমূল পর্যায় থেকে আপনি যদি পুরো ইয়েটাকে দেখেন, মানে কাঠামো বা এটার যে একটা তাত্ত্বিক
একটা ধারণাগত দিক ছিল, সেটা কিন্তু এটার মধ্যে হারিয়ে গেছে। কিন্তু বাস্তবটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, সেখানে আমার মনে হয় এখন রাজনৈতিক হয়ে গেলেই এটা ভালো, কারণ তাহলে আর এই হিপোক্রেসিটা থাকে না। প্রধানমন্ত্রীও সেই কথাই বলেছেন কিছুদিন আগে, আমরা দেখেছি। হ্যাঁ, কিন্তু সেটার মাধ্যমে কিন্তু যে জনগণের প্রতিনিধিত্ব, এবং স্যার যেটা বলছিলেন যে জনগণের সার্বভৌমত্ব, সেটা কিন্তু এখানে লঙ্ঘিত হবে। কারণ যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হলো যে রাজনৈতিক দলগুলোর কিন্তু বিশেষ ক্ষমতা এখনই বা থাকে। কতটা সেটা রক্ষা হচ্ছে, মানে দেখেন ওটা রক্ষা হচ্ছে না, বাট অ্যাটলিস্ট কনসেপচুয়ালি তো ছিল। আমি চাইলে তো সেটা করতে পারতাম যদি সেরকম সে আমার অপশনটা রাজনৈতিক, ছিল। হ্যাঁ সেই অপশনটা ছিল যে আমার যদি রাজনৈতিক ইচ্ছা থাকতো আমি করতে পারতাম। সেটা অবশ্য আমি মনে করি না যে বাংলাদেশে সে ধরনের রাজনৈতিক ইচ্ছাটা কখনো ছিল বা আছে। বাট এখন আপনি যে প্রশ্নটা করলেন সেটাতে যদি আমি আসি, দেখেন আগামীকাল তো এই ব্যাপারটা নিয়ে একটা মানে আমরা জানি উনি আপিল করছেন, একটা আমরা ফয়সালা ডিসিশন হবে হয়তো। পাবো, কিন্তু উনি না হলে ওনার ছেলেও কিন্তু ওখানে করছেন, এবং বিএনপি সে বিএনপির কি কেউ না, কিন্তু বিএনপি আমরা এমনও খবর পেয়েছি যে তাহলে বিএনপি তাকেই সমর্থন তাহলে কি দেবে। সেই কথাটাই দাঁড়াচ্ছে যে ওনার ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য উনি হয়তো একটু ফাঁক দেখেন রেখেছিলেন? সেটাতে আমি যাব না, এটা মানে তার কারণ আমি তো আর ব্যাপার, ভেতরে খবর জানি না, কিন্তু জিনিসটা একটুখানি মানে হয়তো ওনার মনে এটা ছিল যে ওনারটা বাতিল হতে পারে, কারণ ওনার বিরুদ্ধে তো বেশ কিছু মামলা আছে। সো একটা মানে একটা আশঙ্কা থেকে উনি এমন করেছেন আপনি? হতে পারে। দেখেন আমি কিন্তু কোনোটাই জানি না, আমি এগুলো প্রবাবিলিটি, আমরা তো হাইপোথিসিস দিয়ে প্রবাবিলিটি গুলো দেখার চেষ্টা করি যে কোনটার কতটুকু চান্সেস আছে, সেখানে বলছি। এবং আপনি আমি কি একটু স্যারকে যে আপনি প্রশ্ন করেছেন ওটাতে যেতে পারি? Sure, sure, দেখেন একটা ব্যাপার, ক্ষমতার ব্যাপারটা যে কতটুকু আছে বা ওরা কেন করে না, এখানে আপনি লক্ষ্য করবেন এখানে কিন্তু কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই তাদের। মানে এটা যদি রাজনৈতিক দলের ভেতরে হয় তাহলে অন্তত একটা দিক থাকবে কি, আপনাকে মানে আমরা দেখি এমপিরা যাই করুক না কেন একটা অ্যাকাউন্টেবিলিটির একটা জায়গা থাকে, একটা প্ল্যাটফর্ম থাকে যেখানে আমরা বলতে আমি বুঝাচ্ছি একটা অ্যাকাউন্টেবল একটা বা ইয়েটা থাকে, জবাবদিহিতা থাকে। পার্লামেন্টের অনেকগুলো স্ট্যান্ডিং কমিটিস থাকে, এখানে কিন্তু অ্যাকাউন্টেবিলিটির আমরা কোনো জায়গা দেখছি না। তারপরে দ্বিতীয় যে ব্যাপারটা আসছে, আপনি এখানে কিন্তু আপনার হাতে বোধহয় কাগজ আছে যেখানে আছে যে কোনাদের কি কি ক্ষমতা আছে, সেই ক্ষমতাগুলো যদি আপনি দেখেন এত লেয়ারে, মানে ওনাদের হাতে তো তেমন কোনো ক্ষমতা নেই। ওনারা রাস্তা বানাতে পারেন না, ফুটপাত বানাতে পারেন না, মেরামত করতে পারেন। সো এই যে এতগুলো লেয়ারে কেন ক্ষমতাগুলো থাকবে, এগুলোর ক্ষমতা সেখানেই তো ধরা পড়ে যাচ্ছে যে এখানে এটা একটা লাভজনক ব্যবসা। মানে আমি বলছি না যে মেয়র পদের কথা শুধু বলছি না, আমি বলছি যে এই যে সিভিল, এই যে লোকাল, মানে এই অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাটায় প্রশাসনে এতগুলো যখন মাল্টি লেয়ার্ড এসে যায় তখন কোঅর্ডিনেশনের তো প্রচণ্ডভাবে অভাব থাকে। ক্ষমতা কার হাতে সেটাই তো আমরা বুঝে উঠতে পারি না। এবং সেই জন্য আমরা এটাও লক্ষ্য করি যে এখানে কিন্তু প্রচণ্ডভাবে ব্যবসায়ীরা আসছেন, এবং অনেকে এসেছেন, মানে কিছু কিছু ব্যক্তি, আমি নাম ধরে বলবো না, ব্যবসায়ীরা এখন প্রাধান্য, এটাও ঠিক। মানে এবং রাজনীতি একটা লাভজনক ব্যবসা হয়ে গেছে, যারা এখানে মানে আগে ওনারা মানে মেয়র ছিলেন, সিটিং মেয়র ছিলেন, ইনকামবেন্ট, এবং এখন কিন্তু দেখা যাচ্ছে ওনাদের ইনকাম দ্বিগুণ হয়ে গেছে। আমি আপনার কাছে আসবো, আমি একটু বুলবুল ভাইয়ের কাছে যাচ্ছি। এই প্রসঙ্গেই যদি আসি, কিছুদিন আগে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো দলীয়ভাবে হওয়া দরকার এবং সেই জন্য আইন করা দরকার। আপনি কি মনে করেন? যে আমি মনে করি, আমি খুব সর্বাত্মকভাবেই মনে করি এই কারণের জন্য যে দেশে একটা সাংস্কৃতিক সংগঠনের ইলেকশন হয় রাজনৈতিকভাবে, শিক্ষকদের নির্বাচন হয় রাজনৈতিকভাবে, তাহলে কি এই মেরুকরণটা আপনি সমর্থন করছেন যে সব জায়গায়? আমি মনে করি যে আমি প্রফেসর আমিনা মহসিনের সঙ্গে একমত যে একটি অ্যাকাউন্টেবিলিটির জায়গাও তৈরি হয়। আর যেটা হচ্ছেই সেটাকে আপনি শুধুমাত্র একটা তাত্ত্বিক বিতর্কের মধ্যে রেখে তো লাভ নাই, আপনি তো ফেরাতে পারছেন না। আপনি সুপ্রিম কোর্ট বার, সাংবাদিক সমিতি, শিক্ষক সমিতি, মসজিদ কমিটি, কোথাও তো রাজনীতির বাইরে যেতে যাচ্ছেন। আমি মনে করি এটি বরং রাজনৈতিক পরিচয় হলে পরে এই নির্বাচনের ধারাবাহিকতায় যারা জাতীয় সংসদ নির্বাচন করবে, জাতীয় রাজনীতিতে তার একটা ছাপ পড়ে যে আমি একজন মেয়রকে দিলাম, এখন আমি বলি যে সে মেয়র দলীয়ভাবেই দিচ্ছি কিন্তু বলছি না সে আমার লোক। কাজেই ধরেন ঢাকার মহানগরে কতগুলি কনস্টিটিউয়েন্সি আছে,
ঢাকা দুইটি অংশে কতগুলি কনস্টিটিউয়েন্সি, আগে তো একজন মেয়রই চালাতেন। তো ওই মেয়র যদি সাকসেসফুলি চালাতে পারতেন, রাজনৈতিক সরকারের যদি মানে সমর্থন নিয়ে চালাতেন, তাহলে পরে জাতীয় সংসদ নির্বাচনে তারা একটা বলতে পারতেন যে আমার দলের মেয়র এই সার্ভিস দিয়েছে, কাজে আমার দল এমপি ইলেকশনে ভালো করতে চায়। কাজে আমার যেটি ধারণা যে এটি আর লোক ছাপা করার কোনো দরকার নেই, এটি রাজনীতির জায়গাতে আসলে পরে ভালো হয়। আরেকটি হচ্ছে যে রাজনৈতিক, আমি বলছি যে নির্বাচনী প্রক্রিয়াটা, কিন্তু কর্মক্ষেত্রটা তো আমার ধারণা যে এটার একটা মানে স্বাভাবিক একজন এমপি যে কাজ করেন, আমাদের দেশে কিন্তু এমপি সাহেবের কি কাজ, উপজেলার চেয়ারম্যান সাহেবের কি কাজ, সিটি কর্পোরেশনের মেয়রের কি কাজ, এগুলো কিন্তু আমরা গুলিয়ে ফেলি। আমরা মনে করি যে আমি আপনাকে ভোট দিচ্ছি, কাজে আমার যা যা প্রয়োজন তাই আমি আপনার কাছে চাই। এই ক্ষেত্রে প্রার্থীরাও কি ভুল ইমপ্রেশনটা দেন না ভোটারদেরকে? প্রার্থী যখন জাতীয় সংসদের সদস্য এবং উপজেলার চেয়ারম্যানদের সঙ্গে একটা দ্বন্দ্ব তৈরি হলো, তখন কিন্তু এই কথাটি এসেছিল। উপজেলা চেয়ারম্যানরা তাত্ত্বিকভাবে বলতেন যে আপনারা তো আইন প্রণয়নকারী, সংসদে আইন প্রণয়ন করবেন, আর আমরা হচ্ছি জনগণের সেবা করবো, জনগণের সার্ভিস দিব। তখন এমপি সাহেবরা বললেন যে তাহলে আর আগামী বছর তো আমাদের ভোট পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমি যদি জনগণের কাছে সার্ভিসটা না দিতে পারি, আমি যদি শুধুমাত্র আইন প্রণয়নের জন্য সংসদে এসেছি, আমি ঢাকায় বসে বসে আইন প্রণয়ন করবো, 5 বছর পরে লোকজনের কাছে যাব, লোকজন আমাকে ভোট দেবে, এটা মনে করবার কোনো কারণ নাই। আমাকে ব্রিজ দেখাতে হবে, কালভার্ট দেখাতে হবে, সড়ক দেখাতে হবে। কাজে আমার যেটি ধারণা, আমাদের স্থানীয় সরকারের যে মূল চরিত্র সেটাকেও রাজনীতিকরণের ফলে এটা মূল রাজনীতির সঙ্গে ঢুকে গেছে। আপনি যদি পৃথিবীর একদম শ্রেষ্ঠতম স্থানীয় সরকার পদ্ধতির জায়গায় যদি যান, সুইজারল্যান্ডকে বলা হয়, তাহলে আপনি দেখবেন যে এটি কিন্তু ভাগ করা, যে রাষ্ট্রীয় রাজনীতি কি কি করবে, পররাষ্ট্রনীতি কি কি করবে, আর একেবারে ছোট ক্যান্টন পর্যায়ে, উপজেলা পর্যায়ে কিভাবে প্রতিনিধিরা কাজ করবেন। এবং সুইজারল্যান্ড হচ্ছে গণভোটের দেশ। এটা বছরে যে শুধু দেশব্যাপী না, একটি ক্যান্টনে, একটি ছোট্ট এলাকায় কত বিষয়ে যে গণভোট হয়, এবং জনগণের এম্পাওয়ারমেন্ট, যেটা প্রফেসর আমিনা হোসেন বললেন যে অ্যাকাউন্টেবিলিটি, যে একটি মানে নলকূপ বসানো হয়েছে একটা গণভোট নিয়ে, 6 মাস পর আবার মনে হচ্ছে এটা ঠিক নেই, আবার গণভোট নিয়ে সেই নলকূপটা উঠিয়ে। আমরা আবারও আসবো আপনার কাছে একটা বিরতি নিয়ে। নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন।